স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফরা হোসেন। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। নির্ধারিত সময়ের আগে শেষ হচ্ছে না সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ। মাটি এবং আর্থিক সংকট সহ নির্মাণ সামগ্রীর মান নিয়ে উঠেছে প্রশ্ন। সংশ্লিষ্টদের গাফিলতিকে দায়ী করলেও এখনও আশাবাদী কর্তৃপক্ষ। 2 ফুট উঁচা আছেন আগে বাদ, ওখানের বাদ 2 ফুট নিচে। যে অবস্থায় কাজ শুরু হয়েছে, কাম তো কমপ্লিট হয় নাই। কমপ্লিট আরো আগে হওয়ার দরকার ছিল। কৃষক হাওরের ফসল গড়ে তুলতে পারবে কিনা তা কৃষকদের মনে সংশয় আছে। দ্বিতীয় কিস্তির টাকাটা যে পিআইসি গুলো পাইছে তাদেরকে সময় মতো হস্তান্তর করতে পারি নাই, এবং টাকাটা চলে এসেছে। আমরা খুব দ্রুতই তাদের অনুকূলে হস্তান্তর করবে। এখন জনপদে এই নিয়ে থাকছে বিস্তারিত। বাংলাদেশের অপশনে 300 টাকা দিয়ে চা কেনার বিডার আপনি পাচ্ছেন, ব্রোকাররা উত্তরবঙ্গের চার জন্য বায়ার খুঁজে পাচ্ছে না। কোয়ালিটি ধরে রাখার জন্য যে পরিমাণ, যে নীতিগতভাবে যেভাবে দরকার উৎপাদন চয়ন করা দরকার, ফিল্ড থেকে আনা দরকার, ওটা আনতে পারতেছে না। আমাদের দিক থেকে রপ্তানির ব্যাপারে সকল ফ্যাসিলিটি আমরা দেওয়ার জন্য রেডি আছি এবং মন্ত্রণালয়ও এই পজিটিভ এই ব্যাপারে। জাপান, নিউজিল্যান্ড সহ বিশ্বের 18টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের চা পাতা। পরিসংখ্যান বলছে প্রতিদিন দেশে 11 কোটি কাপে চায়ের চুমুক দেয় ভোক্তা। তবুও কেন কমছে চা পাতার উৎপাদন? এখন জনপদে এ নিয়েও থাকছে বিস্তারিত। তবে শুরুতেই সুনামগঞ্জের বাঁধ প্রসঙ্গ। মাটি এবং আর্থিক সংকটে সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজে দেখা দিয়েছে ধীরগতি। তাই নির্ধারিত সময়ের আগে শেষ হচ্ছে না এই কাজ। সেই সাথে নির্মাণ সামগ্রীর মান নিয়েও রয়েছে প্রশ্ন। হাওর এলাকার বাসিন্দারা সংশ্লিষ্টদের গাফিলতিকেই দায়ী করলেও কর্তৃপক্ষ বলছে সময়ের আগেই বাঁধের কাজ সম্পন্ন হবে। গোলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার রাধানগর গ্রামের কৃষক আব্দুল সুবহান কাজ শেষে বাড়ি ফেরার পথেই আলাপ তার সাথে। জানালেন নির্দিষ্ট সময়ে হাওরের বাঁধ নির্মাণ শেষ হবে এমন আশা দুরূহ। এই বান তো কোন দিছে না, এখানটা তো দিলাইছে, এখানটা তো দিছে না, কিন্তু তো মারাত্মক ভয় থাকবো, থাকবো যদি অন্য হঠাৎ পানি আয়, যদি শুধু বান থাকতো না। যে বাসাত করতেছেন মেঘাইব, মেঘাইলে মনে যে সরকার মাটি ডাইলে আয়া পড়ে যাইব। বাদে দিছে 2 ফুট নিচা করে দিছে, আর 2 ফুট উঁচা আছেন আগে বাদ, ওখানের বাদ 2 ফুট নিচা। যে অবস্থায় কাজ শুরু হয়েছে, কাম তো কমপ্লিট হয় নাই। কমপ্লিট আরো আগে হওয়ার দরকার ছিল। নির্ধারিত সময়সীমায় কাজ শেষ হয়েছে 60%-এরও বেশি। তার মধ্যে নির্মাণে রয়েছে ত্রুটির অভিযোগ। কাজের গুণগত মান অনেক নিম্নে এবং এবছর কৃষক হাওরের ফসল গড়ে তুলতে পারবে কিনা তা কৃষকদের মনে সংশয় আছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন বলছে অর্থ সংকটে কাজের গতি কিছুটা কম। জলবদ্ধতা প্লাস এই মাটির সংকটের কারণে অনেক উপজেলা নির্দিষ্ট সময়ের ভিতরে কাজ শুরু করতে পারে না। তারা দেখা গেছে যে ফেব্রুয়ারি 10 তারিখ বা 15 তারিখ পরে কাজ শুরু করতে হয়েছে। দ্বিতীয় কিস্তির টাকাটা যারা বাদ পাইছে, যে পিআইসি গুলো পাইছে তাদেরকে সময় মতো হস্তান্তর করতে পারি নাই, এবং টাকাটা চলে এসেছে। আমরা খুব দ্রুতই তাদের অনুকূলে হস্তান্তর করবো। এবং সম্মানিত সচিব পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে, ওনারা বলছে তৃতীয় কিস্তি টাকা ছাড় করানোর উদ্যোগ ওনারা এখনই গ্রহণ করেছে। সুনামগঞ্জে এবার 12টি উপজেলায় 53টি হাওরে 686 প্রকল্পে 593 কিলোমিটার বাঁধের কাজ হচ্ছে, যার নির্মাণ ব্যয় 127 কোটি টাকা। গুলজার আহমেদ, এখন সুনামগঞ্জ। জাপান, নিউজিল্যান্ড, সাইপ্রাস সহ পৃথিবীর 18টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের চা পাতা। তবে এরপরও 1 বছরের ব্যবধানে প্রায় 90 লাখ কেজি চা পাতার উৎপাদন কমেছে। গুণগত মান কম হওয়ায় আর বাড়তি উৎপাদন খরচের চাপেই কেমন যাচ্ছে দেশের চা খাত, বিস্তারিত জানাচ্ছেন হোসেন জিয়াদ। প্রতিদিন দেশে 11 কোটি চায়ের কাপে চুমুক দেয় মানুষ। সে হিসেবে বার্ষিক চাহিদা প্রায় 4000 কোটি কাপ।
সে চাহিদা মিটিয়ে বিশ্ববাজারে বাড়ছে চায়ের রপ্তানি। 2024 সালে গত 5 বছরের মধ্যে রেকর্ড পরিমাণ 24 লাখ কেজি চা পাতা রপ্তানি হয়েছে, যা আগের বছরের দ্বিগুণেরও বেশি। রপ্তানি আয়ও বেড়ে দাঁড়িয়েছে 45 কোটি 95 লাখ টাকা। এর আগে 2020 সালে 21 লাখ কেজি চা পাতা রপ্তানি হলেও 2021 সালে তা অনেকটা কমে যায়। তবে 2023 ও 24 সালে রপ্তানিতে আবার ঊর্ধ্বগতি দেখা গেছে। চা বোর্ডের তথ্য বলছে, বর্তমানে পৃথিবীর 18টি দেশে চা পাতা রপ্তানি করছে বাংলাদেশ। পাকিস্তান, ভারত ও দুবাইয়ের পাশাপাশি চা পাতা যাচ্ছে নিউজিল্যান্ড, জাপান, মরিশাস, ফ্রান্স ও সাইপ্রাসেও। যারা স্টেক হোল্ডার যারা আছে, বিজনেস যারা করছে, তারাও চেষ্টা করছে। আমরা তাদেরকেও রিকোয়েস্ট করছি যে নতুন নতুন দেশগুলোতে তারা যেন রপ্তানির চেষ্টা করে। আর আমাদের দিক থেকে রপ্তানির ব্যাপারে সকল ফ্যাসিলিটি আমরা দেওয়ার জন্য রেডি আছি এবং মন্ত্রণালয়ও এই পজিটিভ এই ব্যাপারে। গবেষণা সংস্থা এনএমসির প্রতিবেদন অনুসারে 2024 সালে বৈশ্বিক চা পাতার রপ্তানি বাজার প্রায় $8 বিলিয়ন, যেখানে রপ্তানিকারক দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান 50-এর উপরে। চা খাত সংশ্লিষ্টরা বলছেন, পাশের আসাম কিংবা দার্জিলিংয়ে একর প্রতি যে পরিমাণ চা পাতা উৎপাদন হয়, বাংলাদেশে হয় তার প্রায় অর্ধেক। আর সে কারণেই উৎপাদন খরচকে প্রধান বাধা হিসাবে দেখছেন চা খাত সংশ্লিষ্টরা। আর একই সাথে বিশ্ববাজারে যে গুণগত মানের চা পাতার প্রয়োজন হয়, সে মানের চা পাতা উৎপাদন করতে পারছে না বাংলাদেশ। সেটিও একটি বড় চ্যালেঞ্জ। রপ্তানি বাড়লেও উৎপাদন কমেছে 24-এ। 2023 সালে যেখানে উৎপাদন হয়েছে 10 কোটি 20 লাখ কেজি চা পাতা, এবার তা কমে হয়েছে 9 কোটি 30 লাখ কেজি। তবে বাগান মালিকরা বলছেন, উৎপাদন বাড়ানোর চেয়ে এখন বিশ্বমানের গুণগত চা পাতা উৎপাদন করাই গুরুত্বপূর্ণ। আমার প্রোডাকশন কোয়ালিটিটা কত খারাপ হচ্ছে। বাংলাদেশের অপশনে 300 টাকা দিয়ে চা কেনার বিডার আপনি পাচ্ছেন, ওয়ারেস 160 টাকা, যেটা লোয়ার লিমিট। ব্রোকাররা উত্তরবঙ্গের চার জন্য বায়ার খুঁজে পাচ্ছে না। এনিবিট। খুব ভালো মানের চা হচ্ছে না, এটাও ঠিক। এটা না হওয়ার কারণ হচ্ছে কি, যে ওখানে প্লাকিং যে রাউন্ড, মানে ওইটা তো মেনটেন করতে পারতেছে না। মানে জাতিগত ওখানে প্রোডাকশন হিউজ মানে উৎপাদন করতেছে, মানে হিউজ পরিমাণে তারা চায়ের বাগান করছে, ফ্যাক্টরিও করছে। বাট কোয়ালিটি ধরে রাখার জন্য যে পরিমাণ, যে নীতিগতভাবে যেভাবে দরকার, মানে যে কোয়ালিটি চা উৎপাদন চয়ন করা দরকার, ফিল্ড থেকে আনা দরকার, ওটা আনতে পারতেছে না। 2024 সালে বাংলাদেশে উৎপাদিত চা পাতার বাজার মূল্য প্রায় 2800 কোটি টাকা। তবে গুণগত মান না থাকায় নিলামে এবছর প্রায় 10 লাখ কেজি চা পাতা থেকে গেছে অবিকৃত। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজশাহী সেনানিবাসে প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় অন্যান্য রেজিমেন্টের মতো ইনফ্যান্ট্রি রেজিমেন্টকে আরও আধুনিক এবং সক্ষম করে গড়ে তোলা হবে বলেও জানান তিনি। এর আগে সেনাপ্রধান প্যারেড পরিদর্শন করেন এবং কর্নেল অব দি রেজিমেন্টের পদক গ্রহণ করেন। পরে প্যারেডের অভিবাদন গ্রহণের পাশাপাশি সেনা সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। আমি কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাআল্লাহ। যুব উপযোগী ও আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে।
জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে শোক প্রস্তাব দিয়ে শুরু হয়েছে বিএনপির বর্ধিত সভা। ইতোমধ্যে সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, বর্ধিত সভায় বক্তব্যে এখন পর্যন্ত কোনো বক্তব্য রেখেছেন কিনা বক্তারা, আর তারেক রহমান কখন বক্তব্য রাখবেন, বিস্তারিত জানাবেন। ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হয়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্যরাও আসন গ্রহণ করেছেন। আজকের এই বর্ধিত সভার যে আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এখন কুরআন তেলাওয়াতের পরই এবং দোয়া করা হচ্ছে যারা এই গণতান্ত্রিক আন্দোলনে এবং দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ যারাই শহীদ হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন সকলের জন্য দোয়া করছেন। এবং এর পরবর্তী সময় আমরা দেখছি যে এখানে সকলে হাত তুলে দোয়া করছেন। এবং এই যে বর্ধিত সভা তো 3 দশকেরও বেশি সময় পর এটি শুরু হয়েছে। এখানে একেবারে ইউনিয়ন থেকে শুরু করে ইউনিয়নের যে নেতৃবৃন্দ রয়েছেন, সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা আহ্বায়ক, সদস্য সচিব থেকে শুরু করে একবারে স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা এখানে এসে যোগ দিয়েছেন। এবং এটি এমন একটি সভা যেখানে সকলেরই কথা শোনা হবে, সকলের পরামর্শ গ্রহণ করা হবে এবং এই পরামর্শের আলোকে পরবর্তী সময়ে দল কিভাবে পরিচালিত হবে এবং বিএনপির যেই ভূমিকা কি থাকবে গণতান্ত্রিক সামনের দিনগুলোতে বিএনপি কি কাজ করবে সেটিও কিন্তু আজকের এই যে বর্ধিত সভা সেটির উপর অনেক অংশে নির্ভর করে। এবং এখানে ইতিমধ্যে আমরা দেখছি যেটি সারি অনুযায়ী মঞ্চে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য, তার নিচে প্রথম সারিতে রয়েছেন যুগ্ম মহাসচিব যারা রয়েছেন এবং ভাইস চেয়ারম্যান যারা রয়েছেন তারা রয়েছেন, তার পরবর্তীতে চেয়ারপারসন, উপদেষ্টা এবং পরবর্তীতে আমরা জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের যে নেতৃবৃন্দ রয়েছেন, সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়করা রয়েছেন, তারা সকলে আসন গ্রহণ করেছেন। একেবারে 4000-এরও বেশি যে নেতৃবৃন্দ তারা এখানে আজকে উপস্থিত হয়েছেন এবং এখানে যুক্ত হয়েছেন। ভার্চুয়ালি যুক্ত আছেন তারেক রহমান এবং লন্ডনে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য এজএনএম জায়েদ হোসেন সহ যারা বিদেশে রয়েছেন তারা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। এবং টুকু এবং যুগ্ম মহাসচিব যিনি রয়েছেন শহীদ চৌধুরী অ্যানি, তিনিও এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন। এবং ধীরে ধীরে আমরা যেটি জানি এই 12টার আগেই সকল যে আনুষ্ঠানিকতা সেটি মোটামুটি বলা যায় শেষের দিকে থাকবেন। আমি যদি একটু বলি, এই যে সভাপতির আসন গ্রহণের পর কুরআন তেলাওয়াত শেষ হয়েছে এবং গত 16 বছর গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে 1 মিনিট যে নীরবতা পালন সেটি এবং শোক প্রস্তাব পাঠ হবে কিছুক্ষণের মধ্যে। তারপরে বিএনপি মহাসচিবের স্বাগত ভাষণ হবে 11:20 পৌনে 12টার সময় সভার সভাপতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্বোধনী ভাষণ এবং উদ্বোধনী ভাষণের পর থেকে উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য শুরু হবে এবং এখানে সকলে বক্তব্য দেবেন। এবং দেখতে পাচ্ছি এখন এখানে সকল নেতৃবৃন্দই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করছেন। গত 16 বছরের গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং দলের প্রয়াত যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করছেন। এবং এই 1 মিনিট নীরবতা পালন শেষে শোক প্রস্তাব পাঠ এবং বিএনপি মহাসচিবের স্বাগত ভাষণ এবং নেতৃবৃন্দের বক্তব্যের পর 1:30টার সময় মূলত বিরতি দেওয়া হবে। দ্বিতীয় অধিবেশন শুরু হবে 2:30টার সময়। এবং আমরা ইতিমধ্যে যেটি দেখছি যে 1 মিনিট যে নীরবতা পালন সেটি শেষ হয়েছে। এবং এই যে বর্ধিত সভা এতদিন পরে শুরু হয়েছে এবং এটিকে বলা হচ্ছে তৃণমূল থেকে একবার কেন্দ্র পর্যন্ত সকলের একটি মেলবন্ধন, মিলন মেলা, এর মধ্য দিয়ে আগামী বিএনপি কিভাবে চলবে এবং বাংলাদেশে কিভাবে অবদান রাখবে সুস্থতা কামনা করছি তারা মনে করছেন। আমি এই পর্যায়ে জাতীয় সংসদ ভবন এলাকার হল প্রাঙ্গণ করার জন্য অনুরোধ করছি। বিএনপির বর্ধিত সভার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সিফাত শাহরিয়ার।
পরিবেশ দূষণের অভিযোগে সরকারের নানা পদক্ষেপে বন্ধের মুখে চট্টগ্রামের সীতাকুণ্ডের বেশ কিছু শিপ ব্রেকিং ইয়ার্ড। প্রতিবাদে মানববন্ধন এবং সমাবেশ করছে এ খাতে জড়িত কয়েক হাজার শ্রমিক। সেখানে আছেন সহকর্মী হোসাইন জিয়াদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জিয়াদ, আন্দোলনকারীদের দাবি কি, এ বিষয়ে বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা? রোশন, মূলত বাংলাদেশের যে শিপ ব্রেকিং ইয়ার্ড সেটি শুধু দক্ষিণ এশিয়া নয়, পুরো পৃথিবীতে সবচেয়ে বড় শিপ ব্রেকিং ইয়ার্ড এবং আমাদের প্রতিযোগী দেশগুলোর মধ্যে একটি হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। আমাদের এই শিপ ব্রেকিং ইয়ার্ড কিন্তু দেশের যে ইস্পাত শিল্প, সেই ইস্পাত শিল্পের প্রায় 30 থেকে 40% কাঁচামালের যোগান দেয়। এছাড়াও এই শিপ ব্রেকিং ইয়ার্ডে কিন্তু যদি বলি যে বছরে এখনও পর্যন্ত প্রায় 50 থেকে 60টি জাহাজ প্রতি বছর এই শিপ ব্রেকিং ইয়ার্ডে ভাঙা হয় এবং কখনো কখনো সেটি 100টির বেশিও ছাড়িয়ে যায়। এসব জাহাজের কোনো কোনোটির মূল্য কিন্তু 100, 200, 300 কোটি টাকা পর্যন্ত। অর্থাৎ এই শিপ ব্রেকিং ইয়ার্ডের সাথে জড়িত শ্রমিক এবং ব্যবসায়ীর সংখ্যা, এখানকার যারা আন্দোলন করছেন তাদের মতে অন্তত 50,000 শ্রমিক আসলে এই খাতের সাথে জড়িত এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে এই সংখ্যা গিয়ে 2 থেকে 3 লাখ পর্যন্ত দাঁড়ায়। এবং তারা বলছেন যে এই শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে যে পরিমাণ পণ্য পাওয়া যায়, সে পণ্য সারা দেশের বিভিন্ন শিল্পে তো ব্যবহৃত হয় এবং সেই পণ্য কিন্তু বাংলাদেশ ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশ ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানিও করা হয়। এখন এই বর্তমান সময়ে এসে পরিবেশ দূষণের একটি অভিযোগ আনা হচ্ছে, তবে এই অভিযোগ কিন্তু এবারই নতুন না, এটি দীর্ঘদিন ধরে আসলে এই অভিযোগটি আনা হচ্ছিল। শিপ ব্রেকিং ইয়ার্ডের যারা কাজ করেন সেখানে আসলে এক ধরনের দুর্ঘটনা প্রবণ বলে নানান সময় মত এসেছে বিভিন্ন এনজিও সংস্থা থেকে, বিভিন্ন গবেষক থেকে। তারা বলছিলেন যে শিপ যেভাবে কাটা হয় সেটি সাগরে দূষণের শিকার করে, কিন্তু এখানে যারা আছেন তারা বলছেন যে তাই বলে এই শিল্পটা আসলে বন্ধ করে দেওয়ার যে ষড়যন্ত্র হচ্ছে সেটি দেশি বিদেশি এবং আন্তর্জাতিক একটি ষড়যন্ত্রের অংশ। কারণ এই শিপ ব্রেকিং ইয়ার্ড বছরে সরকারকে অন্তত প্রত্যক্ষভাবে প্রায় 1500 কোটি টাকা রাজস্ব দেয় এবং পরোক্ষভাবে সেটি 2 থেকে 2,500 কোটি টাকা রাজস্বে গিয়ে দাঁড়ায় এবং লক্ষ লক্ষ মানুষ এটার সাথে জড়িত। রোশন, এই চট্টগ্রামের যে পুরো সীতাকুণ্ড সমুদ্র উপকূল, পুরো উপকূলের পাশে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সেখানে কিন্তু ফার্নিচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের আসবাব, তার লাইট থেকে শুরু করে বিভিন্ন অ্যান্টিক জিনিসের কিন্তু কয়েক হাজার দোকান রয়েছে যেগুলো শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে আনা হয় এবং এখান থেকে একটি জাহাজে মূলত ফার্নিচার থেকে শুরু করে ইলেকট্রিক পণ্য থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যেটি পাওয়া যায় না, এবং সেই জিনিসগুলোই আসলে দেশে বিদেশে চাহিদা রয়েছে এবং বিভিন্ন শিল্পের কাঁচামালের উপকরণ হিসাবে এই জাহাজ ভাঙা শিল্পের উপকরণগুলো ব্যবহার হয়। ফলে এর সাথে যে লক্ষ লক্ষ শ্রমিক জড়িত, তারা দাবি করছেন এখন যদি এই শিপ ব্রেকিং ইয়ার্ড বন্ধ করা হয় তাহলে এই সীতাকুণ্ড উপকূলের অন্তত 50 থেকে 60 হাজার মানুষ বেকার হয়ে পড়বে, তার সাথে সারা দেশের অন্তত 2 থেকে 3 লক্ষ মানুষ বেকার হয়ে যাবে। ফলে এই শিল্পটিকে টিকিয়ে রাখার জন্য তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন এবং তারা বলছেন যে আন্তর্জাতিক ষড়যন্ত্রে পরিবেশ দূষণের কথা বলে যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে সেটিতে যাতে সরকার পা না দেয় এবং যদি কোনো দূষণ থেকে থাকে সেটি ঠিক করার জন্য তারা আসলে যে আন্তর্জাতিক নিয়ম মেনে চলা, আন্তর্জাতিক সনদ মেনে চলা, সেটিরও কাজ চলছে। অর্থাৎ গ্রিন শিপইয়ার্ড বাস্তবায়নের কাজটিও বিভিন্ন, এখানে প্রায় 36টির মতো শিপইয়ার্ড, তার মধ্যে অন্তত 10টি শিপইয়ার্ড এরই মধ্যে পরিবেশগত সনদ নিয়েছে। তো সব মিলিয়ে তারা চাচ্ছেন যে এই ষড়যন্ত্র যাতে পা না দেয় এবং শিপইয়ার্ডের কাজ যাতে চলে। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। বগুড়ায় রোজার নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার চড়া। পাইকারিতে খেজুর, ছোলার দাম কমলেও খুচরায় তেমন কোনো প্রভাবই পড়েনি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে কলোনি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজিদ, জানাবেন যে রোজাকে সামনে রেখে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কোনো তদারকি আপনার চোখে পড়েছে কিনা? হ্যাঁ রোশন, আপনি জানেন যে আর 2 দিন পরে রমজান, পহেলা রমজান রবিবারে হতে যাচ্ছে। আর এই পহেলা রমজানকে উপলক্ষ করেই কিন্তু মানুষ যে কেনাকাটা সেটা কিন্তু করছেন। আমি যে স্থানে রয়েছি সেটা হলো কলোনি বাজার। সে কলোনি বাজারে কয়েকদিন আগে যে দামটি ছিল সেই দামের তুলনায় যে রমজানে নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য, বিশেষ করে ছোলা, এখানে ছোলা, চিনি,
সেই জিনিসগুলোর দাম অনেকটা কমেছে। খেজুর সেটির দাম কিন্তু কমেছে। ছোলা আজকে বাজারে যে ছোলার দাম সেটি কিন্তু বিক্রি হচ্ছে খুচরা 105 টাকা 110 টাকা কেজি দরে। এর আগেও কিন্তু এই ছোলার দাম ছিল 120-30 টাকা কেজি দরে, আর আজকে কিন্তু সে দামটা কমে আসে। এভাবে যদি খেজুর বলি, এখানে যে সবচেয়ে ভালো মানের যে খেজুর মিট জল খেজুর সেটির দাম কিন্তু 1600-1400 টাকা কেজি, এবং যে মরিয়ম খেজুর সেটি বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি। আর সবচেয়ে নিম্নমানের যে খেজুরটি সেটি কিন্তু 180 টাকা এবং 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিনির দামটা কিন্তু সহনীয় পর্যায়ে আসছে। চিনির দাম আগে ছিল 140 টাকা, সে চিনির দাম কিন্তু 120 টাকাতে নেমে আসছে। এইভাবে কিন্তু দামটা রমজানের যে জিনিসগুলো পণ্যগুলো রয়েছে সে পণ্যগুলোর দাম কমেছে। তবে এখানে যে বিষয়টি, এখানে সয়াবিন তেল কিন্তু দুষ্প্রাপ্য, অনেকটা দুষ্প্রাপ্য হয়ে গেছে। এখানে কিন্তু এখনো যথেষ্ট সরবরাহ সয়াবিন তেলের নেই। সেই কারণেই কিন্তু সয়াবিন তেল এখন লিটারে 200 টাকা লিটার বিক্রি হচ্ছে, যেখানে 174 টাকা পাইকারিভাবে বিক্রি হচ্ছে। সেখানে কিন্তু এখানে এই দামে কিন্তু সয়াবিন বিক্রি হচ্ছে। এখানে দোকানিরা যেটি বলছেন সেটি হলো, এই সয়াবিন তেল কিনতে গেলেও কিন্তু কোম্পানিগুলো তার সাথে আরো অন্যান্য জিনিস জুড়ে দিচ্ছেন, যাতে করে যে জিনিসগুলো তাদের প্রয়োজন নাই সেই জিনিসগুলো তাদের কিনতে হচ্ছে। তারা যেটি বলছেন যে এই সয়াবিনে যদি প্রাপ্যতা নিশ্চিত করা যায় তবে কিন্তু বাজার যে দরটি রয়েছে সে দরটি আরো সহনীয় পর্যায়ে পৌঁছে যাবে। এছাড়া অন্যান্য যে জিনিসপত্রগুলো রয়েছে, বিশেষ করে ডিম, তারপরে এখানে মিষ্টিজাত বোন্দা, এগুলোর দাম কিন্তু গতবারের তুলনায় অনেকটাই কম রয়েছে। আর এখানে যে বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে যেটি বলছেন সেটি কিন্তু এখনো এখানে তেমনটা চোখে পড়েনি, এবং খুব যে উচ্চমূল্য কোনো জিনিস বিক্রি হচ্ছে মানে স্বাভাবিকের থেকে আরো বেশি দামে, সেটাও কিন্তু এখানে লক্ষ্য করা যায়নি। মোটামুটি এখানে যে সরবরাহ, সে সরবরাহটা ঠিক রয়েছে, এবং জিনিসপত্রের দাম যেটি হওয়ার কথা, যেটি সরকার বলছে যে কমে আসবে, সেক্ষেত্রে কিন্তু রমজানে যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে। আর যে জিনিসগুলো নেই বাজারে, বিশেষ করে সয়াবিন, এটা যদি আরো নিশ্চিত করা যায় তবে এটির দামও কমে আসলে কিন্তু মানুষজন এখানে স্বস্তি পাবে, ভোক্তারা স্বস্তি পাবে। তো এই ছিল আমার কাছে রওশন বগুড়ার যে কলোনি বাজার, এই কলোনি বাজারে রমজানের নিত্য প্রয়োজনীয় জিনিসের সর্বশেষ দরদাম। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজিদুর রহমান। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 অন গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা মেহেরপুরের আমের কদর এবং খ্যাতি দেশজুড়ে। প্রতি বছর এ জেলার আম স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানিও হয়। এবছর মাঘের শুরু থেকেই মেহেরপুরের আমের বাগানগুলোতে এসেছে মুকুল। প্রকৃতিতে ছড়িয়েছে মুকুলের সেই গন্ধ। আবহাওয়া ভালো থাকলে এবছরও ভালো আম উৎপাদনের আশা চাষিদের। বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদ আল মুন্না। মাঘের শুরু থেকে মেহেরপুরের বিভিন্ন বাগানে আমের মুকুল আসা শুরু হয়েছে। প্রায় ৮০ ভাগ বাগানে মিলেছে মুকুলের দেখা। আমের গুণগত মান ও ভালো বাজার দর পেতে বাগানে বাগানে পরিচর্যায় ব্যস্ত বাগান মালিক ও চাষিরা। আমাদের মেহেরপুরের আমের খুব নাম ডাক আছে। চিটাগাং, সিলেট, কক্সবাজার সব জায়গাতে আমাদের মেহেরপুর আম চলে। এখন থেকে আমরা পরিচর্যা করছি, দেখি বাগানে মূল ভালো হচ্ছে। আমার ট্রিটমেন্ট নিয়েছি, আমরা হয়তো লাভবান হইতে পারি। আশা আছে 20 লাখ টাকা হবে। আল্লাহ যখন ঝড় বৃষ্টি দিতে আল্লাহ কত কি করায়। স্বাদে ও গুণে অনন্য মেহেরপুর জেলার ল্যাংড়া, হিমসাগর, বোম্বাই, চন্দ্রমল্লিকা, আম্রপালি জাতের আম। বিখ্যাত বহুজাতিক খুচরা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়ালমার্ট এরই মধ্যে এই জেলার আম ছড়িয়ে দিয়েছে ইউরোপের বাজারে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর 2366 হেক্টর জমিতে আমের বাগান করা হয়েছে। এর মধ্যে রপ্তানিযোগ্য হিমসাগর আমের বাগান রয়েছে 700 হেক্টর জমিতে। এবছর এখান থেকে 100 টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সার দেওয়া থেকে শুরু করে এ পর্যন্ত কখন কোন কীটনাশক দিতে হবে সে আমরা কৃষি বিভাগ পরামর্শ দিয়ে চলেছি। এখন বর্তমান যে মুকুলে কখন কোন সময় স্প্রে দিতে হবে, কোন সময় স্প্রে দেওয়া যাবে না, সেটিও আমরা কৃষকদেরকে হাতে কলমে দেখাচ্ছি। এবছর আমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৮,২৯৮ মেট্রিক টন। টন প্রতি আমের দাম ৬৬,০০০ টাকা হিসেবে ২৫০ কোটি টাকার বেশি আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। রোগ ও পোকামাকড় থেকে আমাদের বাগান পরিষ্কার রাখা সহ তাদের প্রয়োজনীয় রোগ ও পোকামাকড় দমনের যে কীটনাশক, বালাইনাশক স্প্রে করার, সেগুলো আমাদের পরামর্শ অব্যাহত আছে। আশা করি আমাদের অতীতের তুলনায় এবছর আমাদের আমের ফলন বা আম চাষিরা লাভবান হবে। গত মৌসুমে মেহেরপুর থেকে 50 টন হিমসাগর আম দেশের বাইরে রপ্তানি হয়েছে। এখন মেহেরপুর।
রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বরিশালে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করছে জেলা প্রশাসন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। সোহাগ, বাজার দর নিয়ন্ত্রণে কি কি ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? আপনাকে ধন্যবাদ। পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য সেটি নিয়ন্ত্রণে এবং অংশীজনদের অংশগ্রহণে এই বিশেষ সভা অনুষ্ঠিত হচ্ছে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। তো এখানে কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এই আয়োজনটি। আমরা একটু দেখাবার চেষ্টা করছি আমরা একটু দেখাবার চেষ্টা করছি যেখানটায় এই আয়োজনটি হচ্ছে সেখানে এই কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। এখানে কিন্তু বরিশালের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ছাত্র প্রতিনিধি এদের যৌথভাবে এই আয়োজন করেছে জেলা প্রশাসন। এখানে মূলত মূল্য নিয়ন্ত্রণ এবং সহনীয় পর্যায়ে রাখতে এই সভা, অর্থাৎ পবিত্র রমজান মাসে যাতে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকে সেই উদ্দেশ্যেই কিন্তু এই আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ আগে সরকারি দপ্তরগুলো সংশ্লিষ্ট যারা রয়েছেন, খোঁজ খবর রাখেন কৃষি অধিদপ্তরের, তাদের কাছ থেকে জানতে চেয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কোন কোন জিনিসের পণ্যের দাম বৃদ্ধি বলে মনে হচ্ছে। তখন সেই সরকারি দপ্তরের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, চালের দাম 1 থেকে 2 টাকা বেড়েছে, খেসারি ডালের দাম 5 টাকার মতো বেড়েছে এবং চিনির দাম 2 থেকে 3 টাকা বেড়েছে প্রতি কেজিতে। আর সয়াবিন তেলের একটা কৃত্রিম সংকটের কথা তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। তো এই পর্যায়ে গরুর মাংসের দাম আজকে গতকালকে পর্যন্ত কিন্তু 750 টাকা বরিশালে কেজি বিক্রি হয়েছে। এছাড়া পেঁয়াজের দাম কিছুটা বেশি বলে তাদের কাছে মনে হচ্ছে। তো ছাত্র প্রতিনিধি এই মুহূর্তে বক্তৃতা করছেন, তার কাছ থেকে জানার চেষ্টা করছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশাসন থেকে আসলে এই মুহূর্তে যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, ছাত্র প্রতিনিধি রয়েছেন এবং সরকারি কর্মকর্তা রয়েছেন এবং বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকে এই মুহূর্তে জানার চেষ্টা করছেন। প্রথমেই বলা হয়েছিল যে কোনোভাবে হোক যাতে ভোক্তাদের পবিত্র রমজান মাসে তারা যাতে সুন্দরভাবে মূল্য বৃদ্ধি ছাড়াই নিয়ন্ত্রণে অবস্থায় যাতে দ্রব্য যেগুলো রয়েছে জরুরি নিত্য প্রয়োজনীয় সেগুলো যাতে কেনাকাটা করতে পারেন সেই ব্যাপারে তাদের কাছে অনুরোধ করা হয়েছে এবং এই বিষয়টি যাতে সুন্দরভাবে মনিটরিং করা হয় সে ব্যাপারে জেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে এবং একই সাথে কিন্তু নানানভাবে অভিযান চালানো হবে এই কথাটি তারা নিশ্চিত করেছেন এবং এই পদক্ষেপ নেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে, বিশেষ করে ব্যবসায়ীদের প্রতি। তো এতটুকু ছিল বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে যে বিশেষ সভা অনুষ্ঠিত হচ্ছে বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য, তার সবশেষ খবর। রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করছে জেলা প্রশাসন, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস সোহাগ। নারায়ণগঞ্জে বাস চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। গত রাত 10:30টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের টিপুরদি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি জানান, সোনারগাঁ থেকে মোটরসাইকেলে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতেই ঘটনাস্থলেই নিহত হন হাবিব নামে এক প্রবাসী। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান টুটুল নামে আরও একজন ব্যক্তি। দুর্ঘটনার পর বাস চালক এবং হেলপার পালিয়ে যায়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লায় তারুণ্যের উৎসব উপলক্ষে খেলাধুলা সহ চলছে নানা আয়োজন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন যে তারুণ্যের উৎসবে দিনভর কি কি আয়োজন থাকছে? রোশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব চলছে। সকাল 10টা থেকে শুরু হয়েছে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই তারুণ্যের উৎসব দিনব্যাপী নানা আয়োজনে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এখন যে শুরু হওয়ার পর মূলত এখানে একটি ডকুমেন্টারি প্রদর্শন হয়েছে। এখন অতিথিরা বক্তব্য রাখছেন। তারপর দিনব্যাপী নানা আয়োজন রয়েছে, তারুণ্যের মেলা, ক্রিকেট ম্যাচ, অনলাইন কুইজ প্রতিযোগিতা, সেমিনার, পুরস্কার বিতরণী এবং বিকেলে কনসার্টের আয়োজন রয়েছে। সন্ধ্যা 6টা পর্যন্ত নানা আয়োজনে কিন্তু এই প্রোগ্রামগুলো থাকছে। সেমিনারগুলো মূলত 2টি সেমিনার এখানে আয়োজিত হয়েছে। এখানে এম্পাওয়ারিং ইউথ ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট এবং ইনোভেট টু এলিভেট ইউথ
এজ চেঞ্জ মেকার, এই দুইটি সেমিনার এখানে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই আয়োজনে অংশগ্রহণ করেছে। আইসিটি মন্ত্রণালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে কেন্দ্রীয় খেলার মাঠে, এবং এই উৎসবকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা শিক্ষার্থীদের মধ্যে দেখতে পাচ্ছি। তাছাড়া খেলার মাঠে ইতিমধ্যে ক্রিকেট খেলা চলছে, কুইজ কম্পিটিশন রয়েছে, প্রদর্শনী রয়েছে, মেলা রয়েছে এবং ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে। অর্থাৎ নানা আয়োজনে কিন্তু এই উৎসবটি আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানতে পেরেছি যে এটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আইসিটি মন্ত্রণালয়ের এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে, এবং এখানে কিন্তু সকাল থেকে অতিথিরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন জায়গা থেকে অতিথিরা কিন্তু জড়ো হয়েছেন। আমরা বেশ উৎসব মুখর পরিবেশ দেখতে পাচ্ছি এই তারুণ্য উৎসবকে কেন্দ্র করে। এখানে যারা বক্তব্য রাখছেন তরুণদেরকে উদ্বুদ্ধ করার জন্য, আগামীর পৃথিবীতে চ্যালেঞ্জগুলো নেবার জন্য তাদেরকে প্রস্তুত হবার আহ্বান জানাচ্ছেন। সেজন্য কিন্তু দুটি সেমিনারেও বক্তব্য রাখবেন, দেশের বিভিন্ন এক্সপার্টরা আসবেন এবং কথা বলবেন। অতিথিরা উদ্বোধন করার পর মূল আনুষ্ঠানিকতাগুলো শুরু হবে একে একে। সেগুলোর জন্য কিন্তু আমরা বিভিন্ন মাঠের বাইরেও মেলার স্টল এবং নানা রকম আয়োজন আমরা দেখতে পাচ্ছি। তো বক্তারা আসলে বলছেন যে এই তরুণদেরকে নিজেদেরকে গড়ে তোলার জন্য, আগামীর পৃথিবীকে সাজানোর জন্য এবং চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানাচ্ছেন। রওশন। কুমিল্লায় তারুণ্যের উৎসব আয়োজনের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। প্রতিষ্ঠার 3.5 বছর পার হলেও চুয়াডাঙ্গায় প্রায় 42 কোটি টাকায় নির্মিত বিসিক শিল্প নগরীর অধিকাংশ প্লটই বরাদ্দ হয়নি। আর যেগুলো বরাদ্দ হয়েছে সেই প্লটগুলো খালি অবস্থায় পড়ে আছে। উদ্যোক্তারা বলছেন ভূমি উন্নয়ন, পানি সরবরাহ সহ বিভিন্ন সুযোগ সুবিধার অভাবেই প্লটগুলোতে শিল্প কারখানা গড়ে উঠছে না। অন্যদিকে কর্মকর্তারা বলছেন সুযোগ সুবিধা নিশ্চিত করে ব্যবসায়ীদের বিনিয়োগে আগ্রহী করতে কাজ করছে বিসিক। আরও জানাচ্ছেন অনিক চক্রবর্তী। নানা সমস্যা আর জটিলতায় মুখ থুবড়ে পড়েছে চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরীর কার্যক্রম। দীর্ঘদিন পরিষ্কার পরিচ্ছন্ন না করায় প্লটের জায়গাগুলো জঙ্গলে রূপ নিয়েছে অনেক বছর আগেই। শিল্প নগরীটিতে বিভিন্ন ফ্যাক্টরি গড়ে ওঠার কথা থাকলেও এখন ধুধু মাঠে চড়ানো হচ্ছে পশু। দীর্ঘদিন পড়ে থাকা ও ব্যবহার না হয় কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হতে শুরু হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের লক্ষ্যে 41 কোটি 91 লাখ টাকা ব্যয়ে ডিঙাদহ এলাকায় 2021 সালে প্রতিষ্ঠা করা হয় বিসিক শিল্পনগরী, যেখানে প্রতি শতকের মূল্য ধরা হয় 2,10,000 টাকা। আছে 6 ক্যাটাগরির মোট 78টি প্লট। এ পর্যন্ত 28টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এখানেও নামমাত্র সাইনবোর্ড টাঙিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। বরাদ্দের অপেক্ষায় রয়েছে আরও 50টি প্লট। সুযোগ সুবিধা পর্যাপ্ত না থাকায় বিসিক শিল্পনগরী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। বিসিক শিল্পনগরী যেটা গড়ে উঠছে, এখনো পর্যন্ত কোনো ব্যবসাদার ওখানে যায়নি, টোটালি দুটো মাঠ হয়ে পড়ে আছে। ব্যবসায়ী বলছেন বিদ্যুৎ, গ্যাস, পানি সহ প্রয়োজনীয় সুযোগ না থাকায় ব্যবসায়ী ও উদ্যোক্তারা বিসিকে বিনিয়োগে অনীহা দেখাচ্ছেন। এছাড়া জেলার বাইরের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছে বিসিকের প্লট বরাদ্দ দেয়ায় তৈরি হয়েছে সংকট। প্লট যেগুলো আছে সেই প্লটের ওখানে সমস্যা আছে। যেগুলো মেন যে ছোট ছোট প্লটগুলো সেগুলো বরাদ্দ অলরেডি হয়ে গেছে। তার কারণে যারা ছোট ছোট উদ্যোক্তা তাদের ক্যাপাসিটির বাইরে থেকে যারা আসছে তাদের মনে করে ঝিঁড়েই একটা ফ্যাক্টরি আছে, ঝিঁড়ে তার প্লট নেই নেওয়ার মতো তার, সে কিন্তু জানে বিসিকে গেলে কি সুবিধা। চুয়াডাঙ্গায় যারা আছে এটা কিন্তু আমরা কেউ জানি না যে বিসিকে গেলে আমার সুবিধা হবে না অসুবিধা হবে। কর্মকর্তারা বলছেন বিসিক শিল্পনগরীতে কলকারখানা তৈরি হতে কয়েক বছর সময় লাগে। পূর্ণাঙ্গ বিসিক চালু হলে জেলার ব্যবসায়ীদের উন্নয়ন হবে। এটা নিয়ে আমরা সম্প্রতি গত মাসে একটা মিটিং করেছি। যারা এখনো কাজ শুরু করছে না তারা বিভিন্ন ডেডলাইন দিয়েছে, এত তারিখের মধ্যে করবো। তো সেটা আমরা ডিসি অফিসের মিটিংয়ে, প্লট বরাদ্দ মিটিংয়ে আমরা তুলেছি। তো যে কয়জন আপনারা এখনো কাজ শুরু করেনি, টাইম প্লট বরাদ্দ নীতিমালা অনুযায়ী সময় তাদের দেওয়ার সময়টা পার হয়েছে, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি অলরেডি।
2021 সালের জুন মাসে 17.58 একর জমির ওপর গড়ে ওঠে চুয়াডাঙ্গার বিসিক শিল্পনগরী। বিসিক এই শিল্পনগরীতে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে কৃষি যন্ত্রপাতি, সার, কীটনাশক, তৈজসপত্রের ফ্যাক্টরি সহ নানা ধরনের শিল্প প্রতিষ্ঠান। সম্পূর্ণ চালু হলে এই জনপদের প্রায় কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে। অথচ বিসিকে জমির বরাদ্দের পরপরই এমনভাবে সাইনবোর্ড বসিয়ে রেখেই খোঁজ নেই কোনো ব্যবসায়ীর। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। আমরা বিএনপির বর্ধিত সভায় কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। আমাদের প্রধান অতিথি হিসেবে যিনি আজকে উপস্থিত থাকবেন, তিনি আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, যিনি আমাদের অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু। আপনারা জানেন যে বিগত সরকারের রোষানলে পড়ে তাকে 6 বছর মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয় এবং অসুস্থ হয়ে পড়েন, এবং আজকে যিনি চিকিৎসার জন্য সুদূর বিদেশে অবস্থান করছেন, আমাদের সেই গণতন্ত্রের আপসহীন নেত্রী, যার অনুপ্রেরণায় আমরা এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমাদের সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রিয় বন্ধুগণ, সর্বপ্রথমেই পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ তাআলার অশেষ রহমতে দীর্ঘ ভাই প্লিজ একটু আস্তে কথা বললে একটু পেছনে গিয়ে বলেন প্লিজ। প্লিজ আপনারা একটু সরে যান ওখান থেকে। আজকে দীর্ঘ 6 বছরে আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বরং করুণাময় আল্লাহ তার কাছে এই জন্য শুকরিয়া আদায় করছি যে এই প্রায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের সঙ্গে শেষ বৈঠক করেন, বর্ধিত সভা করেন। আপনাদের নিশ্চয়ই অনেকেরই মনে থাকার কথা, হোটেল দ্য মেরিডিয়ানে কারাগারে যাওয়ার আগের মুহূর্তে তিনি সেই সভা করেছিলেন এবং সেখানে তার বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে আমি হয়তো আপনাদের মধ্যে থাকবো না, হয়তো এই ফ্যাসিস্ট সরকারের কোপানোর পরে আমাকে কারাগারে যেতে হবে, কিন্তু আপনাদের আমি নির্দেশ দিয়ে যাচ্ছি, অনুরোধ করছি যে আপনারা গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আপনাদের এই আন্দোলন আপনারা কখনো বন্ধ করবেন না। সেই নির্দেশকে সঙ্গে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সাহেবের নির্দেশে আমাদের সারা দেশের অগণিত নেতা কর্মী তারা দীর্ঘ এই 15 বছর নিরন্তর সংগ্রাম চালিয়ে গেছেন। তারা প্রমাণ করেছেন যে একটি গণতান্ত্রিক দল এবং একটি আইন মেনে চলা, সংবিধান মেনে চলা রাজনৈতিক দলের উপরে যে নির্মম নির্যাতন নিপীড়ন এসেছে, তারপরেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৃষ্ট এই দল, যিনি আমাদেরকে নতুন করে পথ চলতে শিখিয়েছিলেন, বাংলাদেশের মানুষকে নতুন পথের দিশা দেখিয়েছিলেন, নতুন করে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, সেই নেতা আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তমের নির্দেশিত পথে আমরা সামনের দিকে এগিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করে চলেছি। বন্ধুগণ, এই 16 বছরে এবং বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরে আমাদের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন। সেই শোক প্রস্তাব নেওয়া হয়েছে, আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে, আমাদের অসংখ্য নেতাকর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একটা রেইন অফ টেরার, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে গোটা জাতিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল।
আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা করে স্মরণ করতে চাই আপনাদের এই অবদানকে। আপনারা মাঠের থেকে প্রতি মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলকে শক্তিশালী করার চেষ্টা করেছেন, সেই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাতে চাই এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার আন্দোলনে আমাদের যে সমস্ত নেতা কর্মী প্রাণ হারিয়েছেন, বিশেষ করে জুলাই আগস্টের এই যে উত্তাল আন্দোলনে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন ছাত্র জনতা, তাদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। আজকের সভায় উপস্থিত সকলের পক্ষ থেকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে। তার অবিসংবাদী নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নিঃসন্দেহে একটা নজির হয়ে থাকবে। তিনি আমাদের নেতৃত্ব দৃঢ়রূপে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আমাদেরকে শক্তি জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন ও পথ দেখিয়েছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকদের। গণতন্ত্র জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে যারা ফ্যাসিস্ট হাতে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন এবং প্রচেষ্টা চালিয়েছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের এই সম্পাদকের রিপোর্টটা অনেক বড়, এটা পড়তে গেলে অনেক সময় লাগবে, সেজন্য আমি সংক্ষিপ্ত করছি, কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বোধহয় ভাষণ রাখবেন। আমি শুধু আপনাদের কাছে এইটুকু বলতে চাই যে আমরা এই শেষ বর্ধিত সভা হওয়ার পরে আমরা সাংগঠনিক যে কাজগুলো সেগুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সাহেবের নেতৃত্বে আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছি। বিএনপির বর্ধিত সভায় বক্তব্য রাখছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সাজেকে আগুনের ঘটনায় গঠিত 5 সদস্যের তদন্ত কমিটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। বুধবার বেলা 12টার দিকে ঘটনাস্থলে এসে চারপাশ ঘুরে দেখে তদন্ত কমিটির সদস্যরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট, রান্নার চুলা অথবা সিগারেটের আগুন থেকে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তদন্ত কমিটির সদস্যরা। এর আগে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত 36টি ত্রিপুরা এবং লুসাই পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা করে উপজেলা প্রশাসন। এদিকে বিধিনিষেধ প্রত্যাহারের পরেও পর্যটক শূন্য মেঘের রাজ্য সাজেক। অনেকেই বাতিল করেছেন অগ্রিম বুকিংও। গত সোমবার অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। শেষ করছি এখন জনপথে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।